আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ যমুনায় ৩ বাহিনীর প্রধান, নামছে ৯০,০০০ সেনা। বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য। জাকির নায়েককে ধরিয়ে দিতে দিল্লির আহ্বানে যে জবাব দিল ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান। ট্রাম্পের চেয়ে বড় অপরাধী ইতিহাসে নেই, মন্তব্য আমেরিকান অভিনেতার। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা, ২৫০০-এর বেশি নৌবাহিনী ও ১৫০০ বিমান বাহিনীর সদস্য মাঠে নামছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বলেও প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে ৩ বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য ৩ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন ৩ বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং ১৫০০ বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আজকের বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ৩ বাহিনীর প্রধান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আনুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অজিত দোভাল এসব কথা বলেন। খবর এনডিটিভির। অজিত দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে। তিনি বলেন, আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে দোভাল বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে। নতুন ধরনের শাসন ব্যবস্থা, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলেছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে। ভালো শাসনের অংশ হিসেবে নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে দোভাল বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামোই থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি। বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে একটি খবর বেরিয়েছে। জানা গেছে, বাংলাদেশে ২ দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। কিন্তু জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার দিল্লির হাতে তুলে দেয়, সেজন্য আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বান বাংলাদেশ সরকারের নজরেও এসেছে। এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম আরও বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো দূর করবে। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি।
ভারতে তার খোঁজ চলছে, তাই আমরা আশা করি সে যেখানেই যাক সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগগুলো পূরণ করবে। এর আগে গত 28 অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন এমন প্রশ্নে ওই দিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি। তবে গত 12 অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী 28 নভেম্বর ঢাকায় আসবেন ডক্টর জাকির নায়েক। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ওই দিন ঢাকার আগারগাঁওয়ে ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের। এই বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের রোশনালে পরে 2016 সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছর তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগ আনে মোদী সরকার। পরে 2016 সালে ঢাকায় হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারও। এরপর গত বছর তার পতন হলে আলোচিত এই ইসলামিক স্কলারের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। তুমি আমার, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু, জনপ্রিয় সব সিনেমায় এই জুটি অভিনয় করে আজও দর্শকদের মনে রয়ে গেছেন তারা। এই জুটি একসঙ্গে 14টি সিনেমায় অভিনয় করেন। এত বছর পরও এই জুটির দর্শকপ্রিয়তা এখনো অমলিন। সালমান শাহের মৃত্যুর পর তার মরদেহ শেষবারের মতো দেখতে যাননি শাবনূর। এ নিয়ে নানা সময় প্রশ্ন ওঠে, কিন্তু সেই প্রশ্নের এক একজন এক একভাবে উত্তর দেন। আসলে কেন শাবনূর দেখতে যাননি, এই বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেত্রী ডলি জহুর। এক সাক্ষাৎকারে ডলি জহুর জানান, সেদিন তিনি ছিলেন শাবনূরের বাসায়। শাবনূরের বাড়ির টেলিফোনে আসা ফোন কলে জানতে পারেন সালমান মারা গেছেন। সেদিনের কথা বলতে গিয়ে ডলি জহুর বলেন, আমরা যারা একসঙ্গে শুটিং করেছিলাম, যারা মেকআপ নিয়েছিলাম, তাদের সবার স্কিন অ্যালার্জি হয়েছিল। আমার তো মুখ, কিন্তু শাবনূরের গলার কাছে যেহেতু খোলা থাকে সেখানেও মেকআপ নিতে হয়, তাই ওর অ্যালার্জিটা অনেক বেশি। ও সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গেল, তো সিঙ্গাপুর থেকে 2-3 দিন আগে ফিরেছে। আমার মনে হলো ওকে যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেটা দেখি, সেই ভেবে আমি বাড়িতে বের হলাম। ওদের বাসা কাছেই। সেদিন ছিল শুক্রবার, রাস্তাও ফাঁকা। আমি গ্রিন রোডে ভূতের গলি থেকে বের হয়ে রিক্সা নিয়ে ওদের বাসায় গেলাম। বাসায় থাকার সময় একটা ফোন এলো। শাবনূর সেই ফোন ডলি জহুরকে ধরতে বলেছিলেন, এমনটাই জানিয়ে ডলি জহুর বলেন, একটা ফোন এলো। শাবনূর আমাকে বলল, আন্টুস তুমি ফোনটা ধরো। ও আমাকে আন্টি বলে না, আন্টুস বলে, আর ও ল্যান্ড ফোন ধরে না। একটা ছেলে ফোন দিয়ে ওই পাশ থেকে জিজ্ঞেস করলো, কে, ভাবি নাকি? ফোন দিয়েছে মন্ডল নামে একজন ডিরেক্টর। সে আমার গলা শুনে চিনে ফেলেছে। আসলে তখন আমরা এমনই ছিলাম, গলা শুনে চিনে ফেলতাম। মন্ডল বললেন, ভাবি আপনি জানেন সালমানকে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও অ্যাক্সিডেন্ট করেছে। আমি এখনই পরিচালক সমিতিতে যাচ্ছি খোঁজ নিতে। অবাক হলাম। আমি বললাম, তুই আমাকে গিয়ে এক্ষুনি জানা। ডলি জহুর বললেন, শাবনূর পাশ থেকে শুনে বলল, কি হয়েছে? ওকে বললাম সালমান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। সে শুনে বলল, না, ও কেন অ্যাক্সিডেন্ট করবে? এরপর মন্ডল নয়, ফোন করলো দিলু ভাই। আমি কণ্ঠ শুনে চিনে ফেললাম, বললাম, আমি ডলি জহুর বলছি। দিলু ভাই বললেন, ও ভাবি আপনি ওখানে শুনছেন নাকি? আমি বললাম, হ্যাঁ শুনলাম, কি খবর বলেন তো? উনি বললেন, খবর বেশি ভালো না, হলি ফ্যামিলি রাখে নাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমি বললাম, ও আচ্ছা, আমাকে জানায়েন ভাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা যেতে চায় না। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা ত্যাগ করবে না। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না। কোনো বুদ্ধিমান রাষ্ট্র নিজেকে নিরস্ত্র করে না। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না, যা যুদ্ধের মাধ্যমে সম্ভব নয়, তা রাজনীতিতেও সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার ইচ্ছা নেই, তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ একটি ন্যায্য চুক্তি সম্ভব। তবে ওয়াশিংটন যে শর্তগুলো দিয়েছে তা অগ্রহণযোগ্য ও অবাস্তব বলেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু স্থাপনাগুলোর প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচেই পরমাণু উপকরণ রয়ে গেছে, সেগুলো কোথাও সরানো হয়নি। ক্ষয়ক্ষতি হলেও প্রযুক্তি অক্ষত রয়েছে। তিনি আরও সতর্ক করেন, তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসী আচরণের জন্য প্রস্তুতি রয়েছে।
মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তিরস্কার করেছেন। তিনি বলেছেন, আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধীকে চিনি না, তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে। শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ফোর্ড বলেন, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সাথে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করেছেন এবং আগের সরকারের পরিবেশ নীতি ধ্বংস করে দিয়েছেন। ফোর্ড বলেন, ট্রাম্পের কোনো নীতি নেই, তিনি নিজের খেয়াল খুশি মতো চলেন, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহংকার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তিনি জানেন যে তিনি কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার, যে শুধু টাকাই কামাচ্ছে, অথচ পৃথিবী ধীরে ধীরে নরকে যাচ্ছে। আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি। স্টার ওয়ার্স ও ইন্ডিয়ানা জোনস খ্যাত এই অভিনেতা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, তিনি নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ যা বলেন সবই মিথ্যা। আমি নিশ্চিত আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারবো যদি আচরণ বদলাই, নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নেই। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার। ৮৩ বছর বয়সী অভিনেতা আরও বলেন, আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ। ট্রাম্প আমাদের ৪ বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ বিশ্বের একনায়ক আর স্বৈরশাসকদের বুকে টেনে নিয়েছে। আমাদের আমেরিকাকে আবার মহান করার দরকার নেই, আমাদের দরকার আবার একসাথে কাজ করা। আমাদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যে আমাদের সকলের জন্য আবার কাজ করবে। গত মাসে জাতিসংঘের ট্রাম্প দাবি করেছিলেন, জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন, তবে আপনার দেশ ধ্বংস হবে। আবার শক্তিশালী হতে চাইলে শক্ত সীমান্ত, ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে। গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যে স্বচ্ছ জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প স্থগিত করেছেন এবং তেল গ্যাস কোম্পানিগুলো আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছেন, যা পৃথিবীকে আরও দ্রুত উষ্ণ করছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।